নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। 12 মাসে 13 পার্বণের দেশ এই বাংলা। কত কিছু না রয়েছে সেই সব পালা পার্বণকে ঘিরে। যখন নীল আকাশে ভেসে আসে সাদা মেঘের ভেলা, তখন ওই মেঘের মতোই সাদা ডাকের সাজে আমরা সাজিয়ে তুলি দুর্গা প্রতিমাকে। লক্ষ্মী পুজোর মণ্ডপ ঘিরে আঁকা হয় কত না আলপনা। আমরা যতটা কল্পনা প্রবণ, ঠিক ততটাই বোধহয় আলপনা প্রবণ। সাজিয়ে গুছিয়ে না তুললে আমাদের পুজো হয় না। বাংলার গ্রামে যখন পুরাণের গান ধরে পটচিত্রকার, তখন কত না রং ঝিলিক দেয় তার সেই পটে, যে রং মিশে যায় ছৌ নাচের মুখোশেও। কিন্তু পুজো আচ্চা করতে গেলে যে গাদা গাদা তরোয়াল আর ছুরি লাগে, এ আমরা আগে জানতাম না। তবে কি না জানা, মানে জানার তো কোনো শেষ নেই। আর তাই জানলাম। কি জানলাম? তরোয়াল আর ছুরি লাগে ঝুড়ি ঝুড়ি। হ্যাঁ, বিজেপি আমাদের দেখিয়ে দিল রামচন্দ্রের পুজো কিভাবে করতে হয়। আমরা দেখলাম রামনবমীর মিছিলে ঝলসে উঠল ধারালো ইস্পাত। এ কোন রাম? আমরা তো রামকে চিনেছি কৃত্তিবাসের রামায়ণে, চিনেছি নজরুল ইসলামের গানেও, যেখানে নজরুল লিখেছিলেন মনো জপ নাম শ্রী রঘুপতি রাম নব দুর্বাদল শ্যাম। বাপরে, এ কি বলে ফেললাম! কে বলছে রামের নাম? নজরুল ইসলাম। ওইসব ছুরি তলোয়ারের কথা মনে পড়ছে। কিন্তু কেন এত অস্ত্র শস্ত্র? উত্তর তো সোজা, ভোট আসছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে টলমল করছে বিজেপির সংগঠন। রাজ্য সভাপতি নির্বাচন হোক বা জেলা সভাপতি নির্বাচন, বিজেপির অন্দরেই কোন্দলের শেষ নেই। তাই কি এই হিংস্র হিঁদুয়ানি, ধর্মের আফিমে মানুষকে বুঁদ করে দেওয়ার এই চক্রান্তই কি আগামী নির্বাচনে বিজেপির খড়কুটো? দেখুন। ভোট কমেছে, ভিত নড়েছে সংগঠনেরও, আমজনতার ভরসাও কমেছে উল্লেখযোগ্যভাবে। তাই হাতিয়ার এখন ধর্ম। 26-এর ভোট বৈতরণী পার করতে ধর্মই গেরুয়া শিবিরের মূল এজেন্ডা। সালটা 2014। ভারতের রাজনীতিতে পালা বদল। কেন্দ্রের কুর্সি দখল করেন নরেন্দ্র মোদী। তৈরি হয় হিন্দুত্বের সরকার। ঠিক সেই সময় থেকেই টিম টিম করে শুরু হয় রামনবমী পালন। পরে অচিরেই তাতে লাগে রাজনৈতিক রং। এরপর থেকে প্রায় প্রতিটি ব্লকে ব্লকে রামনবমীর সলতে জ্বালানো শুরু করে বিজেপি। তবে এই 20-25-এর রাম নিয়ে প্রশ্ন অনেক। এই উৎসব কতটা সাধারণ মানুষের? এই উৎসব কতটা ধর্মীয়? কারণ গত 2-3 বছরে দেখা গিয়েছে এই মিছিল যতটা না ধর্মীয়, তার থেকেও বেশি শক্তি, আধিপত্য এবং রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন। উৎসব মানেই আনন্দ। এই চিরাচরিত সত্য বদলে দিয়েছে পদ্মের রাজনীতি। কারণ এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করেই প্রাণ গিয়েছে একাধিক মানুষের। হিংসা যে কাউকে রেয়াত করে না, তা বারবার প্রমাণ করেছে এই রামনবমীর মিছিল। পুলিশ প্রশাসন, এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও অস্ত্র নিয়ে মিছিলে নেমেছে বিজেপি। তারপর থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে কার্যত হিংসার পরম্পরা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের স্ট্র্যাটেজি স্থির করার কাজ শুরু করে ফেলেছে রাজনৈতিক দলগুলি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিজেপি এখনো অথই জলে। কারণ সাধারণ মানুষের ভরসা পেতে পদ্মের হাতে কিছু নেই বললেই চলে। তাই বিজেপির হাতে বেঁচে রয়েছে একটি মাত্র অপশন। আপাতত ধর্মের রাজনীতি করা ছাড়া উপায় নেই বিজেপির। তাই হিন্দুত্বই এখন তাদের একমাত্র অস্ত্র। সেই অস্ত্রেই শান্তিতে রামনবমী নিয়ে এত মাতামাতি, এত প্রচার, এত উদযাপন। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন। শুধু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। রামনবমী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে। হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে। আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন। এদিকে শনিবার থেকে টানা এক সপ্তাহ রামনবমী নিয়ে বিশেষ কর্মসূচির ডাক শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু। রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব ময়দান থেকে শুরু হবে রামনবমীর কর্মসূচি। রবিবার নিজের কেন্দ্র নন্দীগ্রামে কর্মসূচি করতে পারেন বিরোধী দলনেতা। এখন একটাই প্রশ্ন উঠছে, এই হিন্দুত্বকে হাতিয়ার করে উদ্দেশ্য পূরণ করতে পারবে বিজেপি? রাজনৈতিক মহলের একটা বড় অংশের উত্তর না।
কারণ হিন্দুত্বের বিস্তার যে দলের হাত ধরেই হোক, যে পদ্ধতিতেই হোক না কেন, হিন্দুত্বপন্থীদের কাছে তা নতুন কিছু নয়। কারণ হিন্দু ধর্মের যে কোনো উৎসব উদযাপনের জন্য হিন্দুত্বপন্থীদের কোনো রাজনীতির প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে ক্ষমতায় এসে হোক কিংবা না এসে হোক, বিজেপি যদি এর লাগাতার প্রচার করতে থাকে তাতে হিন্দুদের বিশেষ কিছুই এসে যাবে না। গত কয়েক বছরে রামনবমীর উদযাপনের ইতিহাসটা নেহাত ভালো না, কারণ এই মিছিলকে কেন্দ্র করে বারবার উত্তেজনা ছড়িয়েছে, ঝরেছে রক্ত। তাই 6 এপ্রিল রামনবমীতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্ক রাজ্য, কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশও। রামনবমী উপলক্ষে কলকাতায় প্রায় 60টি মিছিল রয়েছে, তাই পরিকল্পিত অশান্তি রুখতে তৈরি প্রশাসন। শহর জুড়ে প্রায় 6000 পুলিশ মোতায়েন। বড় মিছিলগুলির দায়িত্বে ডিসি পদমর্যাদার আধিকারিকেরা। শহরের একাধিক জায়গায় পুলিশ পিকেট। দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বডি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। থাকবে পুলিশ ভ্যান, HFRS, QRT, ড্রোন, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি। এদিকে হাওড়া এবং আসানসোলে রামনবমীর মিছিল নিয়ে রাজনৈতিক পারদ চড়েছে কলকাতা হাইকোর্টেও। শুক্রবার সব পক্ষের সহমতের ভিত্তিতে মিছিলে অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাতে রয়েছে একাধিক শর্ত। মিছিলে কোনো রকম ধাতুর অস্ত্র ব্যবহার করা যাবে না, র্যালি হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এখানেই সব থেকে বড় প্রশ্ন, গত কয়েক বছরে রামনবমীর ইতিহাস মোটেও সুখকর নয়। সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ কতটা পালিত হবে এবং মিছিলে বা কতটা শান্তিপূর্ণ হবে, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কলকাতা টিভি। বার্টল্ট ব্রেখটের একটা কবিতার কয়েকটা লাইন দিয়ে শুরু করা যাক। কবিতাটার নাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা পাথরের থিভস? বইতে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। হ্যাঁ, কথা হচ্ছে এই, শ্রীরামচন্দ্রকে বিজেপি ভক্তি করে, গোটা দেশে আর কেউ করেনি কখনো। তুলসী দাসের রামচরিত মানস তাঁর দোহাতো মানুষের মুখে মুখে ঘোরে। এই সেদিনও বাঙালির ঘরে ঘরে থাকতো কৃত্তিবাসী রামায়ণ। কই, তলোয়ার আর ছুরি তো থাকতো না। রামনবমীর মিছিলে বিজেপি যেটা আমদানি করলো, কোথায় ছিল সেসব? কিন্তু বিজেপিও কি মনে মনে জানে যে ব্যাপারটা গোলমেলে? তাই যদি না হয়, এবার রামনবমীর মিছিল নিয়ে বিজেপি মুখ ঢাকছে কেন? কেন এই সিদ্ধান্ত হলো রামনবমীর সমস্ত মিছিলই বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হবে? মিছিলে থাকবে না বিজেপির পতাকা আর স্লোগান, কিন্তু বিজেপির কর্মীরা থাকবে। কেন এই রাগঢাক? লালমোহন বাবুর ভাষায় ব্যাপারটা হাইলি সাসপিশিয়াস। চলুন খোঁজ নেওয়া যাক। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখে এবার ব্যাপক আকারে রামনবমীর মিছিল করার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। বাংলায় মূলত হিন্দু ভোটকে টার্গেট করে এই মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই মিছিলে বিজেপির কোনো পতাকা বা স্লোগান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে শীর্ষ নেতৃত্ব। মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ, RSS এবং শাখা সংগঠনগুলি। শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল বৈঠক করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকদের সঙ্গে। সেখানেই কলকাতার উত্তর দক্ষিণ জুড়ে 43টি রামনবমীর মিছিলের রুট নির্ধারণ করেছে গেরুয়া শিবির। সবচেয়ে বেশি মিছিলের আয়োজন করা হয়েছে বন্দর চত্বরের কবিতীর্থ এলাকায়। মিছিলের সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয় বৈঠকে। তবে ব্যবহার করা যাবে না কোনো পতাকা ও স্লোগান। হাইকোর্টের নির্দেশে যেখানে যেখানে অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে, সেই সব এলাকা ছাড়া বাকি জায়গায় শান্তি বজায় রেখে অস্ত্র নিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছেন বনসল বলে বিজেপি সূত্রে খবর। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রামনবমী পালন করার আবেদন জানিয়ে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। পূর্ণভাবে রামনবমী পালন করুন, প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। রামনবমী ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে। আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন। যদিও এবার আরো একটা বিষয় একাধিক প্রশ্ন উস্কে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রামনবমী পালন করার জন্য উপাচার্যকে চিঠি দিয়েছেন রাজ্যপালের প্রতিনিধি কাজী মাসুম আক্তার। এখানেই প্রশ্ন উঠেছে, কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে রামনবমীর মতো একটা ধর্মীয় মিছিল করার আবেদন জানানো যায়? তাছাড়া রাজ্যপালের প্রতিনিধি একজন নিরপেক্ষ ব্যক্তি, তিনি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানের আবেদন করতে পারেন?
প্রশ্ন ওঠে, আজ যদি রামনবমীর মিছিলের আবেদন জানানো হয়, তবে এরপর তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মহরমের তাজিয়া বেরোনোর আবেদনও জানানো হবে। এটা কি আদৌ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য বজায় রাখতে পারবে? বাংলায় হিন্দুত্বের ধোয়া তুলে নির্বাচন জেতার চেষ্টা করছে বিজেপি। ভোটের ময়দানে নিজেদের খানিকটা জায়গা করে নেওয়ার পর থেকেই রামনবমীকে বাংলার সংস্কৃতিতে জুড়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে বিজেপি। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় নিজেদের বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। রাজনীতিকে দূরে ঠেলে সেই সময় থেকেই ধর্মের ধ্বজাকে হাতিয়ার করতে শুরু করে গেরুয়া শিবির। বিজেপির রাজনৈতিক মিছিলেও তাই জয় শ্রীরাম স্লোগান জায়গা করে নিতে শুরু করে সেই সময় থেকেই। তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও রামনবমীর মিছিলে প্রকাশ্য রাস্তায় অস্ত্র প্রদর্শন করে বিতর্কে জড়ান। সেই রামনবমীকেই আরো আঁকড়ে ধরতে চাইছে বঙ্গের গেরুয়া শিবির। কলকাতা টিভি। সে অস্ত্রশস্ত্র বলুন আর হিন্দুত্ব বলুন, এই রামের ধুয়ো তুলেই কিন্তু বামকে এ বাংলা থেকে প্রায় সরিয়ে দিয়েছে বিজেপি। কিন্তু মানুষ কেন এত সহজে রামকে আপন করে নিচ্ছে, সেই খবরেই যাব একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বামকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই ভাবা গিয়েছিল বামই হয়ে উঠবে এবার প্রধান বিরোধী মুখ। তাছাড়া এ তো সত্যি যে গণতন্ত্রে বিরোধীরাই আসল শক্তি। বিরোধী হিসেবে বামেদের পেলে কেমন হতো? আমরা তো জানি বামেদের প্রতিবাদ বিরোধিতার ইতিহাস। আমরা জানি খাদ্য আন্দোলন হোক বা কৃষক আন্দোলন, বামেদের লাল পতাকা বারবারই ছিন্ন ভিন্ন করে দিয়েছে পশ্চিমবঙ্গের আকাশ। কিন্তু সেই লাল পতাকা আজ কোথায়? গেরুয়া নিশানে ঢেকে যাচ্ছে এই বাংলা। কি বলছেন পতাকা বিক্রেতারা? এখন তো রামনবমী, তো রামের হনুমানের সব এই ফ্ল্যাগই চলছে না, মানে আমি বলছি যে এক সময় তো কলকাতা শহরে লাল পতাকা এখন সেই জায়গায় সিজন ওয়াইজ তো এটা যেহেতু সিজন, যেহেতু এখন রামনবমীটারই বিক্রি, অরেঞ্জ ফ্ল্যাগই সব বেশি বিক্রি হচ্ছে। এবার রামের ফ্ল্যাগের মধ্যে একটা রেড ইয়েলো কালারও আসে হনুমানজি, সেটাও বিক্রি হচ্ছে। লাল পতাকা বিক্রি হয়? লাল পতাকা এখন একদমই শেষ হয়ে গেছে, মানে ইলেকশনের সময় বিক্রি হয়, রেগুলার টাইমে বিক্রি হয় না। এখন কোন পতাকার বেশি? এই রাম লালা, রাম দরবার, হনুমান, এই সব বিক্রি হচ্ছে। না, একটা সময় ছিল তো এই শহরে হ্যাঁ লাল পতাকা বিক্রি হতো। হ্যাঁ, এখন কি লাল পতাকা বিক্রি হয়? না, লাল পতাকা ইলেকশন মধ্যে, ইলেকশন আসলে বিক্রি হয়। তারপরে তো ইলেকশনের মধ্যে সব পতাকা বিক্রি হয়। এই আজকে এই সব বিক্রি হচ্ছে। এখন কি গেরুয়া পতাকা? গেরুয়া পতাকা না, কি বিক্রি বেশি বেশি আছে, একটু বেশি আছে, আগের সাল দিকে বেশি আছে। আর সাধারণ মানুষ তারাই বা কেন বামের বদলে বিজেপিকেই মেনে নিচ্ছে প্রধান বিরোধী মুখ হিসেবে? নেই মামার থেকে কানা মামাই কি ভালো? কি বলছেন তারা? বলি, যখন রাজনীতির বিভিন্ন যখন পার্টি আসে তখন সে তার ঝান্ডা নিয়েই তো বিভিন্ন রকম সব প্রচার করে না। তাতে রামের হলে কোনো অসুবিধা নেই, যে যা লাল তখন অন্য পার্টি ছিল, তারপর এখন সবুজও সে এক পার্টি আছে, এখন রাম মন্দির নিয়ে বেশি হচ্ছে। রামকে রাজনীতির মধ্যে যারা জড়াচ্ছে, এটা আমি একদম না। ভগবানকে নিয়ে, কোনো ভগবানকে আল্লাহকে নিয়ে রাজনীতি করা, এটা আমি পছন্দ করি না। নতুনত্ব আর কিছু নেই দাদা, নতুনত্ব কিচ্ছু নেই। সব সব এক, রাম বাম ডান যত আছে সব। প্রশ্ন এই, বামপন্থার দীর্ঘ প্রতিবাদী ইতিহাস থাকা সত্ত্বেও তৃণমূলের মুখোমুখি এমন আলুনি আলু ভাতের মতো অবস্থা কেন গোটা দলের? সেই শূন্যতাকেই কাজে লাগাচ্ছে বিজেপি? কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অঞ্জনদা, কি মনে হচ্ছে ঠিক কি কারণে এই রামকে বেশি আপন করে নিচ্ছে বামকে সরিয়ে বাংলার মানুষ? দেখো, 2016 অব্দি বলতে পারো বাম বিরোধী দলের মুখ ছিল, 2011-র শাসন ক্ষমতা থেকে চলে যাবার পর। কিন্তু 2016-র পর প্রেক্ষাপট সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে। এই বাংলায় রাজনীতিতে ধর্ম একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং ধর্মকে ব্যবহার করে রাজনীতির অঙ্গনে যেভাবে আরএসএস এই রাজ্যে ঢুকে পড়েছে, তাতে কার্যত রাজনীতি, বাম রাজনীতি কার্যত উড়ে গেছে বলতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ধর্মীয় মেরুকরণে কার্যত রাজ্যটা ভাগ হয়ে গেছে। আর এই ভাগ হয়ে গেছে বলেই একদিকে হিন্দু ধর্মের প্রতি বিজেপির
যে টান, সেই টানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজনীতির কথা, মানুষের অভাবের কথা, উন্নয়নের কথা কার্যত তাদের মানে ইতিহাস থেকে মুছে গেছে বলতে পারো। তাদের রাজনৈতিক ইতিহাস থেকে বিরোধী দলের কাছে মানুষ যা চায়, যে প্রতিবাদ শাসক দলের বিরুদ্ধে চায়, তা কার্যত নেই। অন্যদিকে শাসক দলের কাছে অন্য সংখ্যালঘু, তার সঙ্গে হিন্দুত্ব সবটা মিলিয়ে একটা ভোট ব্যাংক রয়ে গেছে। ফলে এই 7 সমীকরণ পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে বামকে কার্যত দূরে সরিয়ে দিয়েছে। বাম মনে করছে যে এই অবস্থার ভবিষ্যতে পরিবর্তন হবে। সে তো সময় কথা বলবে, আমরাও সেই সময়ের জন্য অপেক্ষা করি। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আপনাদের যে কথা শুনলেন, এই রামনবমীকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, তাতে রামকে বেশি মনে করা হচ্ছে, যে বেশি আপন হয়ে উঠছে যেন এই বঙ্গের সমস্ত মানুষের। রাজনীতির জল সে যে কোথা থেকে কোথায় গড়ায় সেটা বলা মুশকিল। এই দেখুন না, ইন্ডিয়া জোট ক্রমশ এগিয়ে চলেছিল তলানির দিকে। মিনিবাসের কন্ডাক্টর যেমন বলে, পেছন দিকে এগিয়ে চলুন। ইন্ডিয়া জোটের হালও হচ্ছিল খানিকটা সেরকম। হরিয়ানা আর দিল্লি ভোটে তো ইন্ডিয়া জোটের কঙ্কাল বেরিয়ে পড়েছিল। একে অন্যের দিকে কাদা ছুঁড়ছিলেন শরিকরা, আর মুচকি হাসছিল এনডিএ। কিন্তু হাওয়া আবার ঘুরছে। ইন্ডিয়া জোট এখন আবার ঐক্যবদ্ধ ওয়াকফ বিল নিয়ে। ওয়াকফ বিলের নীতিগত প্রশ্ন শক্ত বাঁধনে বেঁধেছে ইন্ডিয়া জোটকে। অন্যদিকে ধাক্কা খেয়েছে বিজেপির অন্যতম জোটসঙ্গী জেডিইউ। দেখুন, এটা ঠিক, ভোটাভুটির বিচারে এনডিএতে কোনো ফাটল ধরেনি বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে। কিন্তু বিজেপির অন্যতম জোটসঙ্গী জেডিইউ এর ধাক্কা লেগেছে। ইতিমধ্যেই নীতিশ কুমারের দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বড় মাপের 5 সংখ্যালঘু নেতা। জেডিইউ প্রথমে সিএএ বিলে সমর্থন জানিয়েছিল, কিন্তু 3 তালাক বিলে নীরব ছিল। তখন কিন্তু এমন ধাক্কা লাগেনি। এবার বিহার বিধানসভা ভোটের 6 মাস আগে এই ধাক্কার প্রতিক্রিয়া কি হয় তা দ্রুত স্পষ্ট হয়ে যাবে। বিহারে 18% মুসলিম ভোটার রয়েছেন। প্রায় 70টি আসনের সংখ্যালঘু ভোট নির্বাচনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। নীতিশের দলের সাংসদরা বলছেন তারা সংখ্যালঘুদের জন্য ভালো কাজ করেছেন। তারা মনে করেন না ওয়াকফ বিলের সমর্থন দেওয়ার কোনো প্রভাব ভোটে পড়বে। কিন্তু ইতিমধ্যে 5 নেতার দল ত্যাগ অন্য ইঙ্গিত দিচ্ছে। এনডিএ শরিক আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী বিলের সমর্থন দিলেও বিরূপ প্রভাবের সম্ভাবনায় তারা যথেষ্ট শঙ্কিত। ইতিমধ্যে দলের একাধিক নেতা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন দল থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এখনই ওয়াকফ বিলের পক্ষ বা বিপক্ষে কিছুই প্রকাশ্যে না বলতে। এটা ঠিক, সংসদের ভিতরে এনডিএ তাদের শক্তিতে কোনো আঘাত লাগতে দেয়নি। উল্টো দিকে বিজেপির একতা বন্ধু ওয়াইআরসিপি এবং বিআরএস ভোট দিয়েছে বিলের বিরুদ্ধে। নবীন পট্টনায়ক শেষ মুহূর্তে বিজেপির প্রতি নরম মনোভাব দেখিয়ে সদস্যদের বলেন বিবেক ভোট দিতে। তবুও 7 বিজেডি সাংসদের 3টি ভোট বিলের বিরুদ্ধে গিয়েছে। এআইএডিএমকে সামনে বছর তামিলনাড়ুর ভোটে বিজেপির সঙ্গে জোট করতে পারে, কিন্তু ভোট দিয়েছে বিলের বিরুদ্ধে। শরদ পাওয়ার, সুব্রত বক্সি সহ ইন্ডিয়া ব্লকের কয়েকজন সদস্য অসুস্থতার জন্য ভোট দিতে আসেননি। সেটা বাদ দিলে ওয়াকফ বিলকে ঘিরে ঝিমিয়ে পড়া ইন্ডিয়া জোটের পালে নতুন করে হাওয়া লাগলো। এবারে নৌকার রাজনৈতিক মাঝিরা কে কেমন দাঁড় টানেন সেদিকে নজর থাকবে সব পক্ষের। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কাঙাল হোক বা বাঙাল, মুসলিম হোক বা খ্রিস্টান, চুরি করার সুযোগ বোধহয় গেরুয়া শিবির ছাড়তে চায় না। এরকম সন্দেহ এখন গোটা দেশ জুড়েই চলছে, এবং সেই সন্দেহকেই উস্কে দিল আরএসএস। ওয়াকফ বিল পাশ হতেই আরএসএস এর চোখ এখন চার্চের জমিতে। দেশে ক্যাথলিক চার্চের কত জমি আছে তা নিয়েই এখন মাথা ব্যথা গেরুয়া শিবিরের। আরএসএস এর পোর্টালেও এ বিষয়ে মোদী সরকারের দৃষ্টি আকর্ষণ করে খবর বেরিয়েছে। রাহুল গান্ধী এ নিয়ে প্রশ্ন তুলতেই আরএসএস এর মুখপত্র অর্গানাইজারের পোর্টালের সেই পেজ থেকে হাওয়া হয়ে গেছে সেই খবর। কেন এত ঢাক গুড়গুড়?
সংসদে প্রায় বিনা বাধায় ওয়াকফ বিল পাশ করার পর আরএসএস এর চোখ এখন ক্যাথলিক গির্জার জমিতে। আরএসএস এর মুখপাত্র অর্গানাইজারে চার্চের দখলে থাকা জমির দিকে মোদী সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য একটি খবর প্রকাশিত করা হয়। ওই খবরে ইঙ্গিত দেওয়া হয় গির্জার জমি পরবর্তী টার্গেট আরএসএস এর। ভারতে কার বেশি জমি আছে, ক্যাথলিক চার্চ বনাম ওয়াকফ বোর্ড বিতর্ক শীর্ষক একটি খবরে অর্গানাইজার ওয়েব পোর্টাল ক্যাথলিক চার্চকে বৃহত্তম বেসরকারি জমির মালিক বলে দাবি করে। অর্গানাইজার পোর্টালের ওই খবরে দাবি করা হয় দেশে ক্যাথলিক চার্চের মালিকানাধীন জমি ওয়াকফ বোর্ডের অধীনে থাকা জমির চেয়ে অনেক বেশি। অর্গানাইজার পোর্টালের দাবি ভারতে ক্যাথলিক চার্চ প্রায় 7 কোটি হেক্টর জমির মালিক। এই সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 20,000 কোটি টাকা। আরএসএস এবং বিজেপির কিছু শাখা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তারা খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণ রুখতে বেপরোয়া হয়ে উঠেছিল। তবে বর্তমানে উত্তর পূর্বের রাজ্যগুলি কেরল এবং গোয়ার খ্রিস্টান ভোটারদের কথা মাথায় রেখে সেই কাজ থেকে সরে দাঁড়িয়েছে। কারণ ভোট বড় বালাই, তাই তো বারবার ভোট এলেই মাথাচাড়া দিয়ে উঠতে চায় আরএসএস এবং বিজেপির শাখা সংগঠনগুলি। তখন তাদের এক এবং একমাত্র এজেন্ডা যেন ধর্ম একটা গন্ধ সৃষ্টি করা। সেই কাজ সফলভাবে করতে পারলেই কেল্লা ফতে। ভোটের মাঠে জয় জয়কার হবে তাদের। কিন্তু লোকসভা ভোটের আগে তড়িঘড়ি রাম মন্দির তৈরি করেই হোক বা কুম্ভে ডুব দিয়ে এক ফোঁটা হিন্দুত্বের গন্ধ ছড়িয়ে দিয়ে আসলে ভোটের বাজার মাত করতে পারেনি বিজেপি। সেই জন্য শরিক দলের ওপর ভরসা করেই সরকার চালাতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। সে কথাও মাথায় রাখা উচিত গেরুয়া শিবিরের। ভুখা পেটে খালি গায়ে যে রাজনীতি হয় না, আরএসএস বা বিজেপি কেন যে সেটা মানতে চাইছে না তা বোঝা যাচ্ছে না। তাই তো বাংলাতেও গেরুয়া শিবির রাজনীতি ছেড়ে রামনবমীকে হাতিয়ার করতে চাইছে। কিন্তু তা কতটা সফল হবে তা তো রাত পেরোলেই বোঝা যাবে। কলকাতা টিভি। হাতে পাওয়া চাকরি বাতিল এক কলমের খোঁচায়। কোথায় গিয়ে দাঁড়াবেন যোগ্য প্রার্থীরা? ভবিষ্যৎ বলতে শুধুই অন্ধকার। অন্যদিকে অব্যাহত রাজনৈতিক টানাপোড়েন। চাকরিহারারা এর ভেতরেই চালিয়ে যাচ্ছেন লড়াই। তাদের 5 জনের একটি দল ইতিমধ্যেই দেখা করেছেন রাহুল গান্ধীর সঙ্গে। অন্যদিকে স্কুলে স্কুলে পড়ুয়ার তুলনায় কমে গেছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা। স্কুল চলবে কিভাবে? ক্লাস নেবেন কারা? এই অবস্থার মধ্যেই কিন্তু রাজনীতি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগামী 7 তারিখে তার কর্মসূচি ঘোষণা করেছেন, ঠিক একই রকম ভাবে বিজেপি ঠিক ওই দিনেই কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে। কি চাইছে বিজেপি দেখুন। শীর্ষ আদালতের নির্দেশে 25,753 জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের রায় শোনার পরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক অচলাবস্থা। সুপ্রিম রায়ে দিশেহারা চাকরিহারারা, কারো মাথায় লক্ষ লক্ষ টাকার দেনা, কারো ঘাড়ে পরিবারের দায়। কিভাবে চলবে ভেবে কুল পাচ্ছেন না চাকরিহারারা। রায় শুনে ভাষা হারিয়েছেন কেউ, কারো গলায় ক্ষোভের বিস্ফোরণ। এদিকে স্কুলে স্কুলে পড়ুয়া সাপেক্ষে কমেছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা। কিভাবে স্কুল চলবে? ক্লাস নেবেন কারা? উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রই বা কারা দেখবেন? সেক্ষেত্রে কি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ পিছিয়ে যেতে পারে? সংকটের আশঙ্কা শিক্ষা মহলে। 26,000 চাকরি বাতিলে সুপ্রিম নির্দেশের পর থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। রাজ্য সরকারকে একযোগে নিশানা করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। এই আবহে রাজনৈতিক মহলে নজর 7 এপ্রিলের দিকে। ওই দিনই নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। বৈঠক থেকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? মমতার বক্তব্যের মধ্য দিয়ে কি উঠে আসবে পরবর্তী নির্দেশিকা? সেই নিয়ে কৌতূহল সকলের। তবে রাজ্য সরকারকে চড়া সুরে আক্রমণ চালিয়ে যাচ্ছে বিরোধীরা। একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রত্যেকেরই নিশানায় রাজ্যের শাসক দল। সব পক্ষেরই অভিযোগ, যোগ্য অযোগ্য বাছাই করতে বলা হলেও কমিশন বা রাজ্য কোনো দায়িত্বই নেয়নি। উল্টে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল। ফলে অন্ধকারে ডুবেছে যোগ্যদের ভবিষ্যৎ। তৃণমূলের অবশ্য দাবি কুৎসা করছে বিরোধীরা। এর মধ্যে সিপিএম ও বিজেপির যৌথ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে জোড়াফুল শিবির।
শাসকের দাবি চাকরিহারাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও যোগ্য চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে আইনি জটিলতার মাঝে কোন পথে এগোবে রাজ্য সরকার সেই নিয়ে দ্বন্দ্ব রয়ে গিয়েছে। এই আবহে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিকে। 7 এপ্রিলের বৈঠক থেকে সুস্পষ্ট বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যে বিশেষজ্ঞ এবং আইনি পরামর্শ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচির পাল্টা কর্মসূচি রেখেছে বিজেপি। শুক্রবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 7 এপ্রিল কালীঘাট চলো অভিযানে নামছে পদ্ম শিবির। ওই দিন শহরে মিছিলও করবে বিজেপি। তবে কি আদৌ স্বতঃস্ফূর্তভাবে চাকরিহারাদের পাশে থাকতেই এই কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি, নাকি চাকরিহারাদের পাশে থাকার চেয়ে বিজেপির এই কর্মসূচি অনেক বেশি রাজনৈতিক প্রতিযোগিতার? এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। কলকাতা টিভি। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আইনসভা গণতন্ত্রের একটা স্তম্ভ। মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার একের পর এক আইন এনেছিল যা আম আদমির জন্য। আইনের পাশাপাশি ছিল একাধিক প্রকল্প, কিন্তু মোদী সরকারের সময় সেই আইনই হয়ে উঠছে ভয় দেখানোর অস্ত্র। যে মোদী একসময় আধারের বিরোধিতা করেছিলেন, প্রধানমন্ত্রী ঠিক তার উল্টো রাস্তায় হেঁটেছেন। বুলডোজার রাজনীতি, ওয়াকফ বিল, সব মিলিয়ে একটাই ইশারা, বিভাজনের রাজনীতি। দেখুন। একটা সরকারের আসল চরিত্র বোঝার সেরা উপায় হলো দেখে নেওয়া সেই আমলে কি কি আইন তৈরি হয়েছে। মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার যে আইনগুলো এনেছিল তার মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার ও জনকল্যাণ। যেমন গ্রামে কাজ দেওয়ার জন্য তৈরি হয়েছিল মনরেগা, ওরফে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তথ্য জানার অধিকার নিশ্চিত করেছিল আরটিআই। আর সবার জন্য খাদ্য ও শিক্ষার আইন আনা হয়েছিল। আধার, লোকপাল আইন, ফুটপাথ ব্যবসায়ীদের সুরক্ষার মতো পদক্ষেপ সবকিছুই এসেছে মানুষের দাবির জবাবে, সমাজকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে। এই সব আইনের মূলে ছিল একটা স্পষ্ট ভাবনা, মানুষকে অধিকার দিয়ে ক্ষমতাবান করে তোলা। আইন ছিল গণতন্ত্রের একটা স্তম্ভ। কিন্তু 2014-এ মোদী সরকার আসার পর বদলে যায় ছবিটা। সরকার চায় জমি অধিগ্রহণ আইন শিথিল করতে। তখনই শুরু হয় বিতর্ক। পরে আসে সিএএ, যেখানে ধর্ম দেখে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়। এতে মুসলিম সমাজের মধ্যে তৈরি হয় গভীর আশঙ্কা। জেএনইউ এর মতো বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। কৃষক আন্দোলনে মৃত্যু হয় 700-রও বেশি মানুষের। অনেকেই বলেন এখন আইন আর মানুষের সুরক্ষার কথা বলে না, বরং ভয় দেখায়। যেমন 370 ধারা তুলে নেওয়ার পর কাশ্মীর হয়ে ওঠে প্রায় এক বন্দি ভূখণ্ড। নেতারা গৃহবন্দী, ইন্টারনেট বন্ধ, কান পাতলেই ভারী বুটের শব্দ। সরকার বিরোধী কণ্ঠকে দমন করতে কঠোর আইন ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। এবার ওয়াকফ বিল, সিএএ থেকে ওয়াকফ, বারবার বিজেপি নেতারা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে মুসলিম বিরোধী মন্তব্য। মুসলিমদের মনে আজ একটা শঙ্কা, তাদের খাদ্য, সংস্কৃতি, ধর্মীয় জায়গা সবকিছু কি রাজনীতির নজরে? বুলডোজার রাজনীতি, ওয়াকফ আইনের বদল সব মিলিয়ে যেন একটা বার্তা দিচ্ছে বিভাজনই এখন সরকারের রণনীতি। সবচেয়ে মজার বিষয়, মোদী একসময় আধারের বিরোধিতা করেছিলেন, এমএসপির পক্ষে গলা তুলেছিলেন। পরে প্রধানমন্ত্রী হয়ে তিনি সেই নীতিগুলোতেই উল্টো রাস্তায় হেঁটেছেন। তাহলে এটা কি একটা কৌশল নাকি বিভাজনের রাজনীতি? মনমোহন সিং এর আমলে আইন হয়ে উঠেছিল গরিব মধ্যবিত্তের আশার আলো। মোদীর আমলে অনেকের কাছেই তা হয়ে উঠেছে আশঙ্কার ছায়া। এখন প্রশ্ন একটাই, এই বিভাজনের রাজনীতিতে শুধুই রাজনৈতিক স্বার্থের জন্য আইন প্রণয়ন করলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে কি? কলকাতা টিভি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।